আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আমাদের চলচ্চিত্র জগতের একজন খুব পরিচিত মুখ ডিপজল, যার পুরো নাম মনোয়ার হোসেন ডিপজল। এই ডিপজল সাহেব তার অনেক অর্জন আছে, অনেক কিছু তারা উনি পেয়েছেন। গত কিছুদিন আগে শিল্পী সমিতির নির্বাচনে উনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, বেশ ভালো ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার কদিন আগে ওনার একটা সাক্ষাৎকার দেখলাম আমি RJ কিবরিয়ার একটা অনুষ্ঠানে। সেই সাক্ষাৎকারে উনি বলার চেষ্টা করেছেন এবং যে কথাগুলো উনি বলেছেন তার মাধ্যমে যে ওনার একটা ইমেজ তৈরি হয়েছে, সেই ইমেজটা হলো এটা যে উনি চলচ্চিত্রে খলনায়ক হলেও বাস্তব জীবনে একজন মহান ব্যক্তি, খুবই নীতিবান ব্যক্তি এবং উনি আইন মান্যকারী একজন দেশের গুরুত্বপূর্ণ নাগরিক। এটা উনি নানাভাবে প্রকাশ করেছেন এবং অনেকে কাছে এটা বলেও থাকে, এর ধরনের ইমেজ তার রয়েছেও বটে। এই ঘটনার পর দিন দশেকের মধ্যে যে একটা নিউজ আমি পড়লাম, এই নিউজটা পরে সত্যি আমি খুবই একটু দুঃখিত হয়েছি। আমি নিউজটাকে বলি। ডিপজল সাহেবের বাড়ি হলো গাবতলীতে, বাসা ঢাকার গাবতলী। এখানে একটা বিশাল গরুর হাট আছে। এই হাটটা দেশের সবচেয়ে বড় হাট বলা যায় এটাকে। এটার প্রতি বছর ইজারা হয়। এটা বাংলা বছরের হিসাবে ইজারা, পহেলা বৈশাখ থেকে এক বছরের জন্য ইজারা, সেই হিসেবে 14 এপ্রিল থেকে ইজারার দিনটা গোনা হয়। এই বছর যখন এটা টেন্ডার হয়, সেই টেন্ডারে সর্বোচ্চ দর দিয়েছিলেন ডিপজল সাহেব। ওনার ইজারা মূল্য ছিল 17,12,15,000 টাকা। আর এর সঙ্গে তার চেয়ে একটু নিচেই ছিলেন যে গত বছরে যিনি ইজারা নিয়েছিলেন মিস্টার লুৎফর রহমান, উনি ওনার দর দিয়েছিলেন 16,20,00,000 টাকা। তার প্রায় 90 লাখ টাকা বেশি টাকা সরকারকে দেবে বলে ডিপজল সাহেব বলেছেন। তো সেই হিসেবে সর্বোচ্চ দরদাতা হিসেবে ডিপজল সাহেবকে এটা ইজারা দেওয়া হয়েছে, তারটাই গৃহীত হয়েছিল। এখন নিয়মটা হলো ইজারা নেওয়ার কাজটা শুরু করার আগেই সরকারকে একটা মূল্য জমা দিতে হয়, জামানত এবং আরও কিছু মূল্য, সব মিলে সেই ফিগারটা দাঁড়ায় 22,40,79,000 টাকা। এই টাকাটাকে সিটি কর্পোরেশনের কাছে জমা দিতে হবে। যেই দিন উনি ইজারাটা পেয়েছেন বলে ঘোষণা করা হলো তার 7 দিনের মধ্যে। কিন্তু ডিপজল সাহেব সেটা দেননি। 21শে মার্চ সরকারের পক্ষ থেকে এরপরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডিপজল সাহেবকে একটা চিঠি দেওয়া হয় যে আপনি টাকাটা তাড়াতাড়ি জমা দেন, 7 দিনের মধ্যে জমা দেন, 31শে মার্চের আগেই জমা দেন। কিন্তু সেই সময় উনি তো জমা দেনই নাই। 31শে মার্চ উনি একটা চিঠি লেখে সিটি কর্পোরেশনকে। সেই চিঠিতে উনি বলেন যেদিন উনি মাঠটা বুঝে নেবেন 14 এপ্রিল, তার আগের দিন 13 তারিখে উনি পুরো টাকাটা জমা দেবেন। কত টাকা? এই 22,40,79,000 টাকা। এটা অগ্রিম জমা দিতে হবে। 13 এপ্রিল পার হয়ে গেছে, উনি টাকাটা জমা দেননি বটে, কিন্তু মাঠ কিন্তু ঠিকই বুঝে নিয়েছেন 14 এপ্রিল থেকে। ওনার লোকজন ওখানে হাসিল আদায় করা শুরু করে দিয়েছে। এই যে আমি কথাগুলি বললাম, এগুলি কিন্তু আমার কথা না। এই ধরনের একটি নিউজ প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকা, এবং প্রথম আলো রিপোর্টার সেখানে গিয়েছে ওই মাঠে। 29শে এপ্রিল তারা সরেজমিনে মাঠে গিয়েছেন, যে দেখেছেন তার নামে ব্যানার টানানো হয়েছে, আলাদা আপনার হাসিলের জন্য আলাদা একটা ইজারার ঘর তৈরি করা হয়েছে, ওখানে ডিপজল সাহেবের নাম লেখা আছে। এই যে এত কিছু করা আছে, হাসিল ওনারা তুলছেন। ওনারা কিন্তু সিটি কর্পোরেশনে যে টাকাটা যেদিন জমা দেওয়ার কথা সেদিন জমা দেননি, এবং 29শে এপ্রিল পর্যন্তও দেননি। যখন 29শে এপ্রিল পর্যন্ত দেননি, এবং এই রিপোর্ট প্রকাশিত হয়েছে 5 মে, সেদিন পর্যন্ত ওনারা দেননি। যখন এটা দেননি তখন কি হয়েছে? তখন ওই আগের যিনি ছিলেন, আগের বছর যিনি ছিলেন লুৎফর রহমান সাহেব, যিনি নাকি ডিপজলের চেয়েও প্রায় 90 লাখ টাকা কম দরপত্র দিয়েছিলেন, তিনি সিটি কর্পোরেশনের কাছে একটা অ্যাপ্লিকেশন করলেন, করে বললেন যে ডিপজল সাহেব যে টাকা দিতে চেয়েছে ওই 17 কোটি টাকা, ওই টাকাটাই আমি দেবো, যেহেতু উনি নিতে পারছেন না আমি নিতে চাই। সিটি কর্পোরেশন লুৎফর রহমানের আবেদনকে কোনো পাত্তাই দেয়নি।
লুৎফর রহমান সাহেব কী করলেন? আদালতের কাছে গেলেন। আদালতে যেয়ে উনি একটা রিট করলেন এবং আদালত সেই রিটের একটা নিষ্পত্তিও করে দিলেন 23শে এপ্রিল। এবং আদালত বললেন যে সর্বোচ্চ যে দরটা উঠেছে, যার কাছ থেকে উঠুক, সেই দরেই লুৎফর রহমান যেহেতু নিতে চাচ্ছে তাকে দেওয়া হোক। আদালতের এই নির্দেশনাও সিটি কর্পোরেশন মানেনি। কেন মানল না? এর কোনো ব্যাখ্যা সিটি কর্পোরেশনের কাছ থেকে পাওয়া যায়নি। এই রিপোর্টার ডিপজল সাহেবকে ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন যে এই হাটের ব্যাপারে এই অনিয়মগুলি উনি কেন সরকারকে টাকা দিচ্ছেন না, সিটি কর্পোরেশনকে টাকা জমা দিচ্ছেন না। ডিপজল সাহেব উত্তরে কী বলেছেন শুনেন। তিনি বলেছেন, গাবতলী হাট নিয়ে আপনার কিসের দরকার? সিটি কর্পোরেশন জানে আমি দিছি, মানে এই জায়গায় টাকা দিছি, আমি দিছি কি দেই নাই, আমার টাকা ক্লিয়ার। তারপরে একসময় উনি বলেন যে রাখেন ফোন, তাদের ফোন রেখে সে সংযোগ কেটে দিয়েছে। কিছুক্ষণ পরে যখন সেই রিপোর্টার আবার তাকে ফোন করেছে, তখন উনি আবার বলেছেন, আগে কিন্তু বলেছে যে সিটি কর্পোরেশন জানে আমার টাকা ক্লিয়ার। পরের বার যখন আবার ফোন করেছে তখন ডিপজল সাহেব বলেছেন, করি নাই করব, মানে টাকা পরিশোধ করি নাই করব, এটা আমি সিটি কর্পোরেশন বলবো, আপনি কে? আমি টাকা পরিশোধ করি বা করি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই হলো একটু নিউজ। এখন এই নিউজটা নিয়ে আমি আলোচনা করলাম কেন? আমি আলোচনা করছি এই কারণে যে প্রথমত আমি ডিপজল সাহেবের কথা একটা বলি। ডিপজল সাহেব, আপনি যে কথাটা বলেছেন এই কথাটা আপনি বলতে পারেন না। আপনার একবার বলেছেন ক্লিয়ার, আবার বলেছেন যে করি নাই করব, আবার বলেছেন এটা সিটি কর্পোরেশনের সঙ্গে আমার ব্যাপার, আপনি কিছু জানেন না, আপনার কোনো অধিকার নাই। এগুলি আপনি বলতে পারেন না। বিষয়টা সিটি কর্পোরেশনের আপনার মধ্যে সীমাবদ্ধ নয়। এই বিষয়ের সঙ্গে সাধারণ মানুষের একটা ব্যাপার আছে। সিটি কর্পোরেশন আসলে কেউ না, তারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে একটা প্রতিষ্ঠান। যে কোনো মানুষ এটা প্রশ্নটা করতে পারে, আপনাকেও করতে পারে, সিটি কর্পোরেশনকেও করতে পারে। এই প্রশ্নটা করার অধিকার সবারই আছে। আপনি এই যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি বলা আপনার জন্য স্বাভাবিক, এই কারণে যে আপনি আসলে সাধারণ মানুষকে মানুষই মনে করেন না। টাকার গরমে আপনি সাধারণ মানুষকে মানুষ মনে করেন না। এবং আপনি যে কাজটা করেছেন ব্যাপারটা অন্যায় করেছেন। আপনাকে ফেভার করেছে সিটি কর্পোরেশন, কিসের বিনিময়ে করেছে আমি জানি না। প্রধান সম্পত্তি কর্মকর্তা যিনি আছেন তিনি কেন এই ফেভারটা আপনাকে করেছে এটা বলা বড় কঠিন। নিশ্চয়ই কিছু লেনদেন হয়েছে, আমি জানি না লেনদেন হয়েছে কিনা, এটা সিটি কর্পোরেশনের প্রধান কর্মকর্তাই বলতে পারবেন। সিটি কর্পোরেশন অন্যায় করেছে। সিটি কর্পোরেশনের মেয়র এই বিষয়টা জানেন কি জানেন না আমি জানি না, জানা উচিত। উনি মেয়র, না জানা উচিত? বড় বড় কথা তো উনি অনেক কিছু বলেন, এটাও না জানা উচিত। আদালতে একটা নির্দেশনা আছে, সেটাও আপনি মানেননি, এটাও ঠিক না। এগুলি চলছে এই দেশে। আপনি তো বলবেন, আপনারা প্রিয় দর্শক, আপনারা হয়তো বলবেন যে এইটা কোনো আলোচনার বিষয় হলো কেন? হলো এই কারণে আমি পুরো দেশটা কিভাবে চলছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা মাঝে মাঝে রাজনীতি নিয়ে কথা বলি, সবসময় কিন্তু রাজনীতিবিদরাই যে লুটপাট করে তা কিন্তু না। এই লুটপাটের সঙ্গে নানা ধরনের লোক জড়িত। সরকারি কর্মকর্তারা জড়িত, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের সম্পত্তির দেখভাল করার জন্য তারা জড়িত, এবং যারা বড়লোক, তথাকথিত বড়লোক, তারাও জড়িত। এরা আবার দানবীর সাজে, মাঝে মাঝে দেখবেন অমুককে অত টাকা দান দিয়েছি, অমুক নায়ককে একটা গাড়ি কিনে দিয়ে, শুনলাম ডিপজল সাহেব বললেন যে ওনার সব নায়ককে নাকি উনি একটা করে গাড়ি কিনে দেন। এমন একটা ভাব যে কোনো ব্যাপার না টাকা পয়সা দেওয়া ওনার জন্য। তো আপনি যেন টাকা পয়সা দেওয়ার ব্যাপার না, যেটা নাকি দেওয়ার নিয়ম, আপনি তো নিয়মটাই মানেন না রে ভাই। এটা তো সিটি কর্পোরেশনের জায়গা না, এটা জনগণের জায়গা। সিটি কর্পোরেশন জনগণের সম্পত্তিকে রক্ষা করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে আপনি ব্যক্তিগতভাবে অন্যভাবে একটা যোগাযোগ করে এই অনিয়মটা করেছেন। এই মুখে বড় বড় কথা মানায় না। আমি আগেও বলেছিলাম যে পর্দার ভিলেনকে আমরা অন্যভাবে দেখতে চাই, এবং আমরা বিভিন্ন দেশেও দেখেছি যারা পর্দার ভিলেন হন তারা বাস্তবে ভিলেন হন না, তা বাস্তবে তারা খুবই ভালো একটা মানুষে তার চেহারা মানুষ দেখতে পায়। কিন্তু আমাদের দেশে যেন অন্যরকম হচ্ছে, এই দৃশ্যটা আমাদের কাছে প্রত্যাশিত নয়। আমি আশা করব যে এই ঘটনার একটা তদন্ত হওয়া উচিত। হয়তো উনি টাকা দিয়ে দিবেন, টাকা দিয়ে দিলেই কিন্তু ওনার এই কৃত অপরাধের কিন্তু সমাপ্তি হয়ে গেল না। উনি তো চাপে পড়ে টাকা দিলেন। কাজে একটু বিচার হওয়া উচিত, সুরাহা হওয়া উচিত।
উনি যদি টাকা না দিয়ে থাকেন ওনারও বিচারে আওতায় আনা উচিত ওনাকে। এবং উনি যাকে ম্যানেজ করে টাকা দেননি তার তো চূড়ান্ত বিচার হওয়া উচিত, কারণ ওই লোকটা তো সরকারের কাছ থেকে বেতন নেয় রে ভাই। সে একদিকে সরকারের কাছ থেকে বেতন নেয়, আরেকদিক দিয়ে অন্যজনের কাছ থেকে টাকা নেয়। ওই লোকটারও বিচার হওয়া উচিত। আমরা দেখি বিচার হয় কি না, যতটুকু বুঝি, যতটুকু দেখেছি এর আগে দেশের চেহারা, সাধারণত বিচার হয় না। তবু অপেক্ষা করি। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।